আজ 6ই মার্চ 2026। আছি এখন হোটেল দেবরাজের ব্রেকফাস্ট টেবিলে। এখান থেকে ব্রেকফাস্ট করব, করে চটপট করে বেরিয়ে যাব মহেশ্বর ও মান্ডু ঘুরতে। আর এই ব্রেকফাস্টে কি কি ছিল সেগুলো একবার দেখে নিন। ব্রেকফাস্টে আছে এখানে চকোস, কর্নফ্লেক্স, এখানে স্যান্ডউইচ, কিছু স্যালাড আছে, ফ্রুটস আছে, পোহা, জলেবি, ভেজ পকোড়া, টক দই আর আলুর পরোটা, আর ওখানে আছে চা। ব্রেকফাস্ট হয়ে গেছে, উঠে পড়েছি গাড়িতে, আর এখন যাচ্ছি আমরা আহল্যাবাই ফোর্টে। সকালবেলার ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে, হালকা ঠান্ডা একটা, একটু বেলা হলে আবার গরম হবে। সামনের রাস্তাটা সকালবেলার কিছুটা এইরকম। এখন এসে পৌঁছে গেছি রানী অহল্যাবাই হোলকার ফোর্টে। আর ফোর্টের সামনেটা কিছুটা এইরকম, ওঠার রাস্তাটা। দেখা যাক ফোর্টের ভেতরটায় যাই কীরকম, সেটা দেখাবো আপনাদেরকে। এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওঠার সিঁড়িটা হালকা ভার্টিক্যাল। সিঁড়ি দিয়ে একটু উঠে আসার পরে রাস্তা কিন্তু একদম প্লেন, এইরকম ফ্ল্যাট রাস্তা। আশেপাশে কিন্তু ফোর্টের অনেক বাড়ি আছে, প্রচুর বাড়ি আছে, মানে সিভিলিয়ানদের প্রচুর বাড়ি। এই বাড়িটা দেখুন, বাড়িটার স্ট্রাকচারটা দেখুন কত পুরানো। এই হচ্ছে রানী অহল্যাবাই স্কুল। এই হচ্ছে মহেশ্বরী মন্দির, রানী অহল্যাবাইয়ের তৈরি করা। খুব পিসফুল একটা জায়গা, দারুণ একটা শান্তি বিরাজ করছে এখানে। খুব পিসফুল জায়গা। যারা অহল্যাবাই ফোর্টে আসবেন তারা এই মন্দিরটা অবশ্যই একবার ভিজিট করবেন। এই হচ্ছে অহল্যাবাই হোলকার ফোর্ট। এই হচ্ছে অহল্যাবাই ফোর্ট, আর এই হচ্ছে মহেশ্বর ঘাট। এই জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ। এই হচ্ছে মহেশ্বর ঘাট, দারুণ জায়গা, দারুণ। আগামী দিনে যারা এই অহল্যাবাই ফোর্টে আসবেন তারা কিন্তু এই মহেশ্বর ঘাটটা অবশ্যই একবার ভিজিট করবেন। দারুণ জায়গা। আর এখানে কিন্তু বোটিংও হয়, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বোট আছে, এখানে বোটিংও হয়। আর এই জায়গাটা দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। তবে সব থেকে ভালো লাগে এই জায়গাটা সূর্যাস্তের সময়। যদি আপনারা বিকালবেলা আসতে পারেন দারুণ লাগবে এই জায়গাটা। সূর্য অস্ত এখান থেকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর। আর এই ঘাটে কিন্তু, মহেশ্বর ঘাটে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়েছে, যেমন হচ্ছে দাবাং 3, প্যাডম্যান, আরও অনেক সিনেমা শুটিং হয়েছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে অনেক সিরিয়াল, আরও অনেক কিছুর শুটিং হয়, তাই এই জায়গাটা কিন্তু বেশ জনপ্রিয়। দূরে দেখুন ওখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, এখানে অনেক প্রি ওয়েডিংও শ্যুটও হয়। এই জায়গাটাকে মধ্যপ্রদেশের বেনারসও বলা হয়ে থাকে। এটা রানী অহল্যাবাই ফোর্ট, আর এইটা হচ্ছে মহেশ্বর ঘাট। এখান দিয়েও নর্মদা নদী বয়ে গেছে। জায়গাটা এত সুন্দর, এখানে অনেক বইয়ের শুটিং হয়ে গেছে। এখানে প্যাডম্যান, তারপর দাবাংয়ের একটা, দাবাং কোনো একটা সিরিজের শুটিং হয়েছে, সালমান খান এখানেই নেচেছিল। খুব সুন্দর জায়গাটা। সন্ধ্যের পর যখন সানসেট হয় জায়গাটা ঘুরতে খুব ভালো লাগবে। আমরা এখন সকালের দিকে এসেছি, আমাদের সময় নেই, তাই জায়গাটা ভীষণ সুন্দর। যেতে মানে মনই করছে না, এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এই জায়গাটা এত সুন্দর নয় যে কি বলবো, এত নর্মদার এই হাওয়া আপনার যেতে ইচ্ছা করবে না। তার উপরে এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর স্থাপত্যকলা, মানে দেখে মন ভরে যাবে, দেখে মন ভরে যাবে। আমরা তো অনেকক্ষণ ঘুরছি এই জায়গাটায়, মানে যেতে ইচ্ছা করছে না। জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। দেখুন এইখান থেকে কিন্তু আপনারা ওই অতটা ঘুরে আবার এইদিকে এতটা জায়গা আছে। খুব ভালো, খুব ভালো, মানে এত ভালো লাগবে যে কি বলবো। জায়গাটা এত সুন্দর নয়, মানে আমাদের যেতেই মন চাইছে না। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, মানে অনেকক্ষণ সময় কাটাচ্ছি আমরা।
পেছনে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা দারুণ লাগছে, দারুণ। নর্মদার ওই তীরে ঘোরার পরে এখন এখানে একটা শিবের মন্দির আছে ফোর্টের মধ্যেই, সেই শিবের মন্দিরে দেখতে এসেছি। আর এই ওপর দিক থেকে শিবের মন্দিরের এই ওপর থেকে অহল্যাবাই ফোর্টের মধ্যেই আছে এই শিব মন্দিরটা, ওপর থেকে নর্মদাটা কিরকম লাগে একবার দেখে নিন। মন্দিরের এই ওপর থেকে নর্মদার ভিউ, ওফ, জাস্ট অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে অহল্যেশ্বরী মন্দির, আর অহল্যেশ্বরী মন্দিরের ভিতরে এই হচ্ছে শিবলিঙ্গ। মন্দিরের ভেতরের স্ট্রাকচার, স্থাপত্য কিন্তু দারুণ, দারুণ, খুব ভালো লাগবে। এই অহল্যাবাই ফোর্ট খুব ভালো লাগবে, তার ভেতরে এই অহল্যেশ্বরী মন্দির খুব সুন্দর, দারুণ। আর দেখুন এখানে কে নিদ্রামগ্ন, বাবু শান্তিতে একদম নির্বিঘ্নে নর্মদার হাওয়া খেতে খেতে ঘুমোচ্ছে, দারুণ। অহল্যাবাই ঘাট বা রাজেশ মহেশ্বরী ঘাট দেখার পরে অহল্যাবাই এর এটা হচ্ছে হাউস, আর এই বাড়িটায় যাওয়ার জন্য এই হচ্ছে ওঠার সিঁড়ি, একটু ভার্টিক্যাল কিন্তু লম্বা লম্বা সিঁড়ি, খুব একটা অসুবিধা হবে না। ননি তত্তরিয়ে উঠছে। এখন এই জায়গাটা রানী অহল্যাবাই গ্যালারি করে দিয়েছে, আর এই গ্যালারির ভেতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, চলুন। এখানে একটা মন্দির আছে, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। এর ভিতরে যে গ্যালারিটি আছে সেটাতে অবশ্যই আপনারা আসবেন, 20 টাকা করে পার হেড টিকিট, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। ভেতরে কিন্তু মালহার রাও হোলকার, রানী অহল্যাবাই হোলকার এবং তার রাজত্বকালের বিভিন্ন জিনিসপত্র এখানে বর্ণনা করা আছে, প্লাস রানীর ব্যবহৃত তলোয়ার, রানীর ব্যবহৃত বন্দুক, সেটা শুধু রানী অহল্যাবাই হোলকারের নয়, তুকাজি রাও হোলকার, মালহার রাও হোলকার, তাদের রাজত্বকালের বিভিন্ন বর্ণনা কিন্তু এই গ্যালারির ভিতরে করা আছে। তাই আপনারা যারা আগামী দিনে এইখানে আসবেন মহেশ্বর, তারা কিন্তু অবশ্যই এই গ্যালারির ভেতরে ভিজিট করবেন। গ্যালারির ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেয় না, তাই আমি দেখাতে পারলাম না, কিন্তু গ্যালারির ভেতরটি খুব সুন্দর। এবং রানী অহল্যাবাই হোলকার বা মালহার রাও হোলকার বা তুকাজি রাও হোলকার এদের সম্বন্ধে জানতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এই গ্যালারির ভেতরটি প্রবেশ করতে হবে। আর গ্যালারির ভেতরে প্রবেশ করলেই আপনি এদের রাজত্বকাল সম্বন্ধে বিভিন্ন বর্ণনা পেয়ে যাবেন। রানীর ব্যবহৃত পালকি, আর আমার পেছনে এই যে রানী অহল্যাবাইয়ের গ্যালারিটি দেখতে পাচ্ছি আমরা, বাড়িটি, এই পুরো জায়গাটাকে কিন্তু একসাথে বলা হয় রাজবাড়া। রানী অহল্যাবাই হোলকার ছিলেন কিন্তু একজন বড় শিব ভক্ত। তিনি ভারতবর্ষের যত ভগ্নপ্রায় শিব মন্দির আছে সেগুলোকে কিন্তু আবার নতুন করে তৈরি করেছিলেন। আর রানী অহল্যাবাই হোলকারের জন্ম কিন্তু হয়েছিল 31শে মে 1725 সালে
রানী অহল্যাবাই হোলকারের মৃত্যু হয়েছিল কিন্তু 13ই আগস্ট 1795 সালে। আর এই রানী অহল্যাবাই হোলকারের রাজত্বকাল ছিল কিন্তু 1767 সাল থেকে 1795 সাল। রানী অহল্যাবাই হোলকারের হাত ধরেই তৈরি হয়েছিল কিন্তু মহেশ্বরী সিল্ক, বা এখন যেটা মহেশ্বরী শাড়ি নামে পরিচিত। তিনি এখানকার স্থানীয় মহিলাদের নিয়েই কিন্তু এই শাড়ি তৈরি করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থানও করে দিয়েছিলেন, যেটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে মহেশ্বরী সিল্ক তৈরি হচ্ছে। আমি সবথেকে বলবো একবার দেখাতে মহেশ্বরী সিল্ক কীভাবে তৈরি হচ্ছে। দেখুন উনি এখানকার মহিলাদের নিয়ে কিন্তু মহেশ্বরী সিল্ক বানানো তৈরি শুরু করেছিলেন। এই হচ্ছে সেই জায়গা যেখানে অরিজিনাল মহেশ্বরী সিল্ক তৈরি হয়। রাজবাড়া থেকে এই যে পেছনে রাজবাড়ার দরজাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট একটু নেমে আসবেন, নেমে এসেই এই হচ্ছে রেবা সোসাইটি। এখানেই তৈরি হচ্ছে মহেশ্বরী সিল্ক বা মহেশ্বরী শাড়ি। রানী অহল্যাবাই ফোর্ট, রাজেশ্বরী ঘাট, তারপরে রাজবাড়া আমাদের ঘোরা হয়ে গেল। প্রায় আমরা এখানে 2.5 ঘন্টা টাইম কাটালাম, 2.5 ঘন্টা ধরে ঘুরলাম। এবারে আমরা এখান থেকে চলে যাব মান্ডু। মান্ডু এখান থেকে মোটামুটি যেতে টাইম লাগবে, আমাদের ঘন্টা দেড়েক টাইম লেগে যাবে। যাই এখন গাড়ির দিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। মহেশ্বরকে বিদায় জানিয়ে আমরা এখন ধরে নিয়েছি মান্ডুর রাস্তা। আর এখান থেকে মান্ডু প্রায় 40 কিলোমিটার, টাইম লাগতে পারে ওই 1 ঘন্টা 6 মিনিটের মতো। আমরা কালকে এই যে ওমকারেশ্বর, মমলেশ্বর, তারপরে আজকে এই রাজবাড়া, এইগুলো যে ঘুরলাম খুব ভালো লাগলো। যাই হোক, আমরা যার সাথে ঘুরলাম সেটা হচ্ছে এই বিজয় ভাইয়া। ও শুধু ভালো গাড়ি একজন চালায় না, ও কিন্তু খুব ভালো একজন গাইড, আমাদেরকে গাইড করে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, আগামী দিনে আপনারা যারা উজ্জয়ন আসবে, আমি শুভম ভাইয়ার নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও থাকছে, স্ক্রিনেও থাকছে। আপনারা শুভম ভাইয়ার সঙ্গে কথা বলে এইভাবে আমাদের মতো টুকটাক করতে পারেন। আর শুভম ভাইয়াকে ফোন করে এর নামটা করবে বিজয় ভাইয়া, ঠিক আছে? তাহলে ও আপনাদেরকে গাইড করে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। যাই হোক, যাচ্ছি এখন মান্ডুর দিকে, দেখা যাক কখন গিয়ে পৌঁছই, মান্ডুটাও আপনাদেরকে দেখাবো। মান্ডু যাওয়ার এই রাস্তাটা কিন্তু ব্যাপক। একদিকে এরকম মকাই চাষ হচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়। আমি জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, দেখুন পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরে, আর তার মাঝখান দিয়ে এইরকম রাস্তা। দারুণ লাগছে, দারুণ। মান্ডু যাওয়ার এই রাস্তার যে প্রাকৃতিক বৈচিত্র্য, কিছুটা আমার মনে হচ্ছে যেন পুরুলিয়ার রাস্তায় এসে গেছি। দুধারে এরকম অল্প বিস্তর পলাশ ফুল হয়ে আছে, ঠিক যেন এক টুকরো পুরুলিয়া উঠে এসেছে এই মান্ডুর রাস্তাঘাটে। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया, बुरा है जमाना तू चल डगर न कर अगर मगर। মান্ডু এসে আমরা পৌঁছে গেছি। আর মান্ডুতে প্রথম আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে জাহাজমহল। জাহাজমহলটা আমরা ঘুরে দেখব পুরোটা, আর এর ইতিহাস সম্বন্ধেও জানবো জাহাজমহলের। তাহলে চলুন, জাহাজমহলের ভেতরের দৃশ্যটা কিছুটা এইরকম আপাতত। মান্ডু কিন্তু নির্দিষ্ট একটা ঘোরার কোনো জায়গা নয়, এটা বিন্ধ্য পর্বতের ওপরে। এখানে বিভিন্ন রকমের মহল আছে, রানী রূপমতী মহল, তারপরে এখন আমরা যেখানে ঢুকেছি জাহাজমহল। এইগুলোই ঘুরে আপনাদেরকে দেখতে হবে। তবে একটা মহল থেকে আর একটা মহলের দূরত্ব কিন্তু অনেকটাই বেশি। তাহলে চলুন ঘুরে দেখি আপাতত জাহাজমহলটা, জাহাজমহলের ইতিহাসটাও জেনে নিই। এই মান্ডুকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে জানা যেত। কোনো সময় মহেন্দ্রগিরি, বা কোনো সময় মান্ডবগড়, কোনো সময় মান্ডাব। যাই হোক, কালের অপভ্রংশে কিন্তু এই জায়গাটার নাম আস্তে আস্তে মান্ডু হয়েছে। আর আমার পেছন দিকে যে ভগ্নপ্রায় জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে কিন্তু জলমহল বলা হতো। বর্ষাকালে কিন্তু এই যে পুঞ্জটা আছে, এটা পুরোটা জলে ভরে যায়।
তখন কিন্তু ওইটারও চারিদিকে জল থাকে, ওইটাকে জলমহল হিসাবে এখানকার বলা হয়। বর্ষাকালই অ্যাকচুয়ালি ভিজিট করার বেস্ট টাইম হচ্ছে এই মান্ডু। যাই হোক, আমরা এখন এসেছি মান্ডুর ইতিহাস সম্বন্ধে জানছি। আর এই যে উপরের এই স্ট্রাকচারটা আমি একবার দেখাতে বলবো। এই উপরের স্ট্রাকচারটা কিন্তু এই যে গ্রিন কালারের, দেখুন কি সুন্দর লাগছে। এই যে জাহাজমহলে আমরা ঘুরছি, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জাহাজমহলের লম্বাটা হচ্ছে 121 মিটার, আর এর ওয়াইডটা হচ্ছে 16 মিটার। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। এটা নিচে থেকে এইরকম লাগছে, কিন্তু আমরা যখন ওপর থেকে দেখব, এটা কিন্তু একটা কচ্ছপের আকারে দেখা যাবে। আমি দেখাবো আপনাদেরকে যখন ওপরে যাব। এই হচ্ছে জাহাজমহলের মিনিয়েচার, যেটার মধ্যে আমরা এতক্ষণ ছিলাম। বর্ষাকালে এখানটায় জল থাকলে পুরো এর শেপটা জাহাজের মতো লাগে। এই যে জায়গাটা দেখছেন, এই যে মহল যে তৈরি হয়েছে, এই মহল তৈরি করার জন্য এই জায়গাটা ইউজ করা হয়েছে। আগেকার দিনে এই জায়গায় চুন, তারপরে হচ্ছে বেল, তারপরে হচ্ছে গুড়, এইসব জিনিস দিয়ে এই মানে মেটেরিয়াল তৈরি করে এই মহল তৈরি করা হতো। এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেসব মহলগুলো তৈরি করে, সেগুলো কিন্তু এই পদ্ধতিতেই তৈরি করে। আমাদের পেছনে ওই যে দরজাটা দেখা যাচ্ছে, ওটা নতুন রিনোভেট হয়েছে। এই দরজাটা দেখা যাচ্ছে, এই দরজাটা নতুন রিনোভেট হয়েছে। এই দরজাটা কিন্তু এইভাবেই, এই পদ্ধতিতেই মেনে তৈরি করা হয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটায় সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। দারুণ জায়গা। এই যে এইখানে প্রজেক্টর লাগানো আছে, এই প্রজেক্টর দিয়ে এইখানটায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। যারা মান্ডু আসবেন সন্ধেবেলা যদি এখানে থাকেন, এই জায়গায় আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো উপভোগ করতে পারবেন। এখন আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হিন্ডোলা মহল। হিন্ডোলা মহলকে এদের ভাষায় বলা হয় ঝুলা মহল। এই জায়গাটায় তখনকার দিনে রাজরাজারা কিন্তু দিওয়ানি খাস ওনাদের বসতো, মানে ক্যাবিনেট মিটিং ফিটিং এই সব কিছু ওনারা এখানে বসতো। আর এই যে ওপরে আমি দেখাতে বলবো, এই যে ওপরে যে কিটা আছে, এই ইটটা আছে, এটাকে বলা হতো মাস্টার কি। কারণ ওই কিটার ওপরেই ডিপেন্ড করে আছে এই পুরো স্ট্রাকচারটা। ওই কিটা যদি খুলে দেওয়া যায়, তাহলে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা ভেঙে যাবে। যাই হোক, তখনকার দিনের এটা ছিল দিওয়ানি খাস। এখান তো মানে রাজারা তখনকার এখানে বসে ক্যাবিনেট মিটিং, অনেক কিছু তাদের আলোচনা হতো। আর হিন্ডোলা কথার অর্থ হচ্ছে ঝুলা মহল, তাই এই মহলকে অনেকে ঝুলা মহলও বলে। এই যে জায়গাটা দেখছেন, এইখানে যখন বর্ষাকালে জল হয়, এই জায়গাটা স্লোপটা পুরো এইদিকে ঢালু আছে। আর এই হচ্ছে চ্যানেল, এই হচ্ছে চ্যানেল। এইখান দিয়ে জলটা যায়। ওই যে চম্পা বাউরিটা আমি দেখালাম কিছুক্ষণ আগে, যাবো আবার দেখাবো। এখনও পর্যন্ত এখানে বৃষ্টি হলে এই স্লোপগুলোর মাধ্যমেই কিন্তু জল ওই চম্পা বাউরিতে পৌঁছে যায়। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে রয়্যাল প্যালেস, যেখানে রানী রূপমতী থাকতো। দারুণ জায়গা। এখন জায়গাটা যদিও একটু ভগ্নদশা, এই যে দেখছেন অনেক কিছু স্ট্রাকচার ভেঙে গেছে, কিন্তু রানী রূপমতী এইখানেই থাকতো। এই জায়গাটাই হচ্ছে রয়্যাল প্যালেস। আর একটু পরেই আমরা যাব হচ্ছে রূপমতী মহলে, যেখানে রানী রূপমতী যেত শুধু নর্মদা রিভারকে দেখার জন্য, কিন্তু থাকতো রানী রূপমতী এই জাহাজ মহলের এই রয়্যাল প্যালেসে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে অডিটোরিয়াম। আর এই অডিটোরিয়ামের বৈশিষ্ট্য হলো এমনই, ওইখানে দাঁড়িয়ে, এই যে সঞ্চ ওইখানে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়েও যদি আস্তে করেও কিছু বলে, এই অডিটোরিয়ামের এই কর্নারে, এই যে কোনো কর্নারে, শুধু ওই কর্নারে বলে নেই, এই কর্নারটায় বা এইখানটায়, এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট পরিষ্কার শোনা যাবে। ও অত দূর থেকে বলবে, কিন্তু এইখান থেকে স্পষ্ট শোনা যাবে। আমি ওই যে দূরে অডিটোরিয়ামে সঞ্চ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ওই যে দাঁড়িয়ে আছে সঞ্চ। এবার সঞ্চ ওইখান থেকে কিছু একটা বলবে, যেটা এই কর্নারে শোনা যাবে। দেখা যাক শোনা যায় কি। শুনতে পাচ্ছেন আপনারা?
এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে হামাম। রানীরা এখানে এসে স্নান করতো। আর এর যে স্টিম পজিশান, এই যে এখানে দেখছেন, এখানে আগুন জ্বালিয়ে এইখানে কিন্তু জল গরম করা হতো। আর এই ঠান্ডা গরম জলের জন্য আলাদা আলাদা জায়গা ছিল। এইখানটায় ঠান্ডা গরম জল পড়তো, আর এই দুটোতে ঠান্ডা জল অথবা গরম জল থাকতো। আর এই দুটো হচ্ছে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে স্নানাগার। এটা হচ্ছে সেলফ স্নানাগার, আর এটা হচ্ছে একটা সেলফ স্নানাগার, মানে আলাদা আলাদা করে স্নান করার জায়গা। আর এর যে আর্কিটেকচার অসাধারণ বানিয়েছে, অসাধারণ। এই হলো চম্পা বাউড়ি। দেখুন নিচে কিন্তু জল আছে। রয়্যাল ফ্যামিলিরা এখানে রক্ষা পাওয়ার জন্য শত্রুদের আক্রমণ থেকে এখানে চলে আসতো রয়্যাল প্যালেস থেকে, এই জন্য বানানো হয়েছিল এই চম্পা বাউড়ি। বর্ষাকালে কিন্তু জল অনেকটা উপরে চলে আসে, এইখান পর্যন্ত চলে আসে। দেখুন কিছুক্ষণ আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম নিচে থেকে যেটা কচ্ছপের মতো দেখতে লাগে, দেখুন এখন ওপর থেকে দেখাচ্ছি এটা কীরকম কচ্ছপের মতো লাগছে। ওই দিকটা হেড, এই দিকটা হচ্ছে পা, আর যেই জায়গাটা আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ওই জায়গাটা হচ্ছে টেল। এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার, আগেই বলেছি। আর ঠিক তার ওপরেই আছে এই জায়গায় আর একটা ওয়াটার রিজার্ভার, এইটা পদ্ম ফুলের মতো দেখতে, লোটাস। এই হচ্ছে জাহাজমহলের ডেক, মানে ছাদ যাকে বলে। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে আপনারা ফিল করবেন যে একটা জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন, কারণ এর চারিদিকেই জল। ওইদিকে জল আছে, এই দিকে জল আছে, যদিও এখনও নর্মদার জল নেই, বর্ষাকালে প্রচুর জল থাকে। সেই সময়টা এই জায়গায় কিন্তু আপনারা দাঁড়িয়ে থাকলে একটা জাহাজের ওপরে দাঁড়িয়ে আছেন এটা ফিল করবেন। হিস্ট্রিকে জানতে হলে আর মালওয়ারের রাজধানী এই জায়গাটায় যদি জানতে হয়, আর আর্কিটেকচারকে যদি ভালোভাবে জানতে হয়, তাহলে কিন্তু মান্ডুতে এই জাহাজমহল অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে। কি আর্কিটেকচার বানিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত, না দেখলে নিজে চোখে বিশ্বাস করা যাবে না। আমি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা তুলে ধরলাম, কিন্তু বাকিটা আপনারা নিজেরা নিজের চোখে এসে দেখবেন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে এই জাহাজমহল আপনাদেরকে কীরকম লাগলো। জাহাজমহল এতক্ষণ খুব সুন্দর ঘুরলাম, জাহাজমহলের ইতিহাস সম্বন্ধে জানলাম, মালওয়ার পুরো হিস্ট্রি জানলাম। আর সেটা জানলাম কার মাধ্যমে? এই গাইড দাদার মাধ্যমে। গাইড দাদার নাম হচ্ছে মোহন তাওড়ে। দাদার ফোন নাম্বার আমি নিয়ে নিয়েছি, দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিচ্ছি। আগামী দিনে আপনারা যারা মান্ডু ঘুরতে আসবেন আর এই জাহাজমহল ভিজিট করবেন, তারা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ দাদা নলেজ প্রচুর আর খুব সুন্দরভাবে ভালোভাবে গাইড করে আপনাদেরকে পুরো জাহাজমহল ঘুরিয়ে দেবে। আমরা জাহাজমহল দেখে এখন চলে এসেছি রানী রূপমতি মহল দেখতে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, জাহাজমহলে প্রতিজন হচ্ছে 25 টাকা টিকিট, আর এই রূপমতি মহলেও প্রতিজনে 25 টাকা টিকিট। চলুন দেখা যাক রূপমতি মহলটা। এই হচ্ছে রানী রূপমতি মহল। আর রানী রূপমতি মহল আসার রাস্তাটা হচ্ছে এইরকম, স্লাইড ভার্টিক্যাল। আর এখান থেকে দেখা যাচ্ছে রূপমতি মহল। চলুন ওপরে যাই। পাণ্ডু কিন্তু বিখ্যাত বাজবাহাদুর শাহ আর রানী রূপমতির প্রেমের কাহিনীর জন্য। আর এইখান থেকে এখনো রূপমতি মহলের ওপরেই আছি, এইখান থেকে একটা মান্ডু শহরের ল্যান্ডস্কেপ ভিউ দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গাটাকে রানী রূপমতি মহল বললে ভুল হবে, এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় রানী রূপমতি প্যাভিলিয়ন, কারণ রানী ওই রাজ প্যালেসে থাকতো জাহাজমহলের, ওইখান থেকে ঘোড়ায় করে এইখানে আসতো নদী নর্মদার শুধু সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য।
দেখুন মহলের ওপর থেকে একটা ল্যান্ডস্কেপ ভিউ, কি দারুণ লাগছে। রাজা বাজবাহাদুর শাহ এবং রানী রূপমতির প্রেমের কাহিনীর জন্যই এই মান্ডু বিখ্যাত। আর রানী রূপমতি এই মহলে আসতো অনলি নর্মদা নদীর শোভা দেখতে, যার জন্য রাজা এই রূপমতি মহল বানিয়ে দিয়েছিল, কিন্তু রানী থাকতো এই রাজ প্যালেস। জাহাজ মহল আর রানী রূপমতি মহল আমাদের ঘোরা হয়ে গেল। এখানে আরো কয়েকটা মহল আছে, বাজবাহাদুর মহল, সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা দেখলাম না, আমরা এই দুটো মহল দেখে মান্ডু থেকে ট্রান্সফার হবো ইন্দোরের দিকে। पैरों को बांधे बेड़िया बताए सौ कहानियां तू रोशनी तू रंग है तू उड़ रही पतंग है बना है तू ढाले का सब आसमान है तो इस ज़माने का गुजर ऐसी राह से गुजर जी उठे हर घड़ी हर पहर ঘড়ির কাঁটায় এখন 5:30 পৌনে 6টা বাজে, আর আমি এসে পৌঁছে গেছি ইন্দোর। আর ইন্দোরে যে হোটেলটায় আছি সেই হোটেলটা বাইরে থেকে আপনাদেরকে একবার দেখাই। ইন্দোরে আজকে আমার রাতের বাসস্থান হচ্ছে এইটা, হোটেল সাঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট হল। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আচ্ছা, হোটেলে লিফট আছে, বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না, এই যে লিফট আছে, সিঁড়িও আছে। এবারে রুমটা একবার দেখে নিন, এই হচ্ছে রুম। এদিকে একটা আয়না আছে, টিভি, এই হচ্ছে বেড, এদিকে একটা সোফা কাম বেড আছে, চাইলে বিছিয়ে নিতে পারেন, সেন্ট্রাল এসি। বাথরুমটা একবার দেখিয়ে দিই, বেশ ঝাঁ চকচকে বাথরুম, বোম ফেলার জায়গা। এই হচ্ছে বাথরুম, এদিকে একটা আয়না, আয়নায় আমাকে দেখা যাচ্ছে, এখানে বেসিন, বেশ ভালো, বেশ ভালো, ভালো ব্যবস্থা। এই হচ্ছে রুম, এখানে একটা ওয়ার্ড্রপও আছে, বেশ সুন্দর। আমরা যে হোটেলটায় এসেছি ইন্দোরে, হোটেল সাঞ্চ ইন্টারন্যাশনাল, এর একটা নতুন ইউনিক সিস্টেম আমি দেখলাম, যেটা আমি এত হোটেলে ঘুরেছি দেখিনি কোনোদিনও। দেখুন, এখানে সেন্ট্রাল এসি, কিন্তু এইখানে একটা সিস্টেম দিয়েছে যেখান থেকে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন, বেশ ইউনিক, আমি এই জিনিসটা দেখিনি। আর এইখানে নিচেতে আপনাদেরকে দেখাই, এখানে একটা মিনি ফ্রিজও আছে। মহেশ্বর আর মান্ডুর এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের দেখাবো ইন্দোরে আমরা কি কি করি, কি কি সাইট সিন করি, সেগুলো আসবে পরের ভিডিওতে। তাহলে প্রত্যেকটা এপিসোড আপনারা কিন্তু মন দিয়ে দেখুন, তাহলে আপনারাও আমাদের মতো প্ল্যান করে এইরকম উজ্জয়ন, মহেশ্বর, মান্ডু, ইন্দোর, মধ্যপ্রদেশের এই পশ্চিম দিকটা ঘুরতে পারবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।